গল্প ভুতুড়ে দাঁড়িয়ে হর স্টোরি। হ্যালো দর্শক ও শ্রোতারা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আরও নতুন একটা পর্ব বা এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমন্ত্রণ। সবাইকে আমার শ্রদ্ধা ভরে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই ঘটনাটা পাঠিয়েছে আমাকে কুড়িগ্রাম থেকে মোহাম্মদ বশিরুর রহমান, কুড়িগ্রাম থানারহাট থেকে। তো শুরু করছি আজকের প্রথম ঘটনা। গল্প ভুতুড়ে দাঁড়িয়ে হর স্টোরি। এটা 2015 সালের ঘটনা। তখন আমাদের এলাকার একজন লোক ছিল, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। সে এলাকার মধ্যে ভ্যান চালাতো, ভ্যান চালিয়ে সে জীবিকা নির্ভর করত। আর রাত্রে সে মাছ ধরতো, কারণ মাছ ধরা তার একটা নেশা আছিল। সে যদি বেশি মাছ পেত ওটা বিক্রি করত, আর অল্প কিছু পেলে সেটা খাওয়ার জন্য রাখতো। কারণ সে ছিল খুব মাছ ধরার পাগল একজন লোক। সে প্রত্যেক দিনে ভ্যান চালিয়ে আসতো, আসে রাত্রে খাওয়া দাওয়া করে রাত্রে যা মাছ ধরতো, এটাই তার নেশা এবং পেশা ছিল। এমনই একদিন সে সারাদিন ভ্যান চালিয়ে এসে রাত্রে খাওয়া দাওয়া করে তার বউকে বলল যে, দেখো আমি তো মাছ ধরতে যাব। তার বউ বললে, ঠিক আছে যাও, কিন্তু ওই যে দূরের ওই বিলের ওই সাইডে যে একটা শ্মশান আছে ওই দিক কিন্তু তুমি যেও না, কারণ ওই জায়গাটা খারাপ। আগেই বলে রাখি, ওই জায়গাটা আসলেই খারাপ। ওই জায়গার মধ্যে অনেক ভয়ঙ্কর দোষ আছে। মানুষ ওই দিক যেত না মাছ ধরার জন্য, কারণ ওই দিক গেলে মানুষ অনেক ভয় পেত। ওই দিক মাছও পাওয়া যেত অনেক, তারপরেও মানুষ ওই দিক যেত না, কারণ মানুষ ভয় পাইতো। কারণ ভয়ের জন্য ওই দিক মানুষ কখনো মাছ ধরতে যেত না। তো এমনই একদিন সে খাওয়া দাওয়া করে পাকঘরে গিয়ে একটা জাল, যে জালগুলা হয় কারেন্ট জাল, ওগুলা নিল। আর ওই যে টেটা বলে না, যেগুলা লোহা একটা বাঁশের মতো, সামনে যেগুলো হুকের মতো থাকে, চিকন চিকন লোহার মতো, ওগুলা নিয়ে সে খাওয়া দাওয়া করে আনুমানিক রাত 11টার ওই দিক বেরিয়ে পড়ল। তো তার বউ কিন্তু বলে দিয়েছিল যে ওই দিক শ্মশানের ওই দিক না যেতে। সে গেল, যা এইভাবেই সে গেল, যা দোকানে বা এদিক সেদিক যা সিগারেট টিকেট খাইতে খাইতে এরম রাত প্রায় 12টা বাজলো। 12টা বাজার পরে সে যায় কারেন্ট জালটা নিয়ে, সে কারেন্ট জালের এক সাইডে বেঁধে কারেন্ট জালটা পানির মধ্যে মানে পাতানো শুরু করলো। তো কারেন্ট জাল পাতাইতেছে এইভাবে। কারেন্ট জাল যে হয় না, উপরের দিক থাকে রবার্টের মতো, আর নিচের দিক এগুলা লোহা বা মাটির এগুলা গুড়ি গুড়ি থাকে, ওগুলা নিচের দিক ডেবে দেওয়া লাগে, যাতে মাছ, বড় মাছ বা ছোটো মাছ আসলে ওইটা হয়ে নাতে, ওটা ঠিক করে না দিলে পরে মাছ মানে জালটা ঠিকভাবে পড়ে না। ওই জন্য ওইটা ঠিক করে দিতেছে। আর সে ওইভাবেই ওই জালটা আনুমানিক 40 থেকে 50 হাত ছিল, অনেক বড়ই ছিল। তো নজরুল ওইটা ঠিক করতেছে ওইভাবে। তো সে ঠিক করতেছে আনুমানিক প্রায় 15 থেকে 20 হাত ঠিক করার পরে সে মনে হলো তার জালে মনে হচ্ছে বড় মাছ বিঁধলে যেরকম জাল টান টান হয় বা জালে একটা অনুভূতি হয়, সে সেরকম অনুভূতি পেল। তো ভাবলো মনে হয় মাছ বাজলো, তাই সে ওইটা থুয়ে ওই দিক আগানো শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে ওই দিক যাওয়ার পরেও কোনো কিছু দেখতে পেল না।
তো সে ভাবলো হয়তো কিছু না কিছু সাপ টাপ হয়তো এসেছিল, পাট্টার হয়ে গেছে। সে আরও এগিয়ে গেল, যা ওইভাবে আরও কিছুক্ষণ জাল বাঁধানোর মতো দিয়ে সে গেল। আবার সে একটু আগানোর পরে বুঝলো যে জালের মধ্যে টান। তো সে আবার এগিয়ে এলো, এসে দেখলো কিছুই নাই। সে একটু বিরক্তই হয়ে ভাবলো যে এটা কোনো কথা, আসলে কি হইতেছে। এবং টান দিতেছে মনে হচ্ছে বড় মাছ, কিন্তু এসে দেখি কিছুই নাই। তারপরেও সে আবার এইভাবে সে জালটা পুরাটা মানে এভাবে পাতালো। জাল পাতানোর পরে সে ভাবলো যে যাই একটু সিগারেট টিগারেট খাই। ওই দিক যায় বসে, একটা উঁচা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে যায় আসে সিগারেট খাওয়া শুরু করলো। এইভাবে আনুমানিক রাত 12টা তো সময় তো সে গেছেই, তার মানে আনুমানিক রাত প্রায় 1টা বাজলো। 1 ঘন্টার মতো ওই দিক সে ঘোরাফেরা করলো, হালকা মাছ টাছ ধরার চেষ্টা করলো। সে কোনো মাছ সেদিন পাচ্ছিল না। এত চেষ্টা করার পরও সে একটুও মাছ পেল না। আসলে সে ভাবতেছে আজকে কি হলো, এত চেষ্টা করতেছি আমি কিন্তু মাছ পাইতেছি না কেন, আসলে সমস্যাটা কি? আমি তো চেষ্টার কোনো অব্যাহতি রাখতেছি না, কিন্তু মাছ পাইতেছি না কেন? সে ভাবলো যাই হোক, আজকে আমি এদিক যখন মাছ পাইতেছি না, তখন জাল তো এদিক পাতায় রাখছি, ওই দিক যাই, আমি একটু আজকে শ্মশানের ওই দিকে যাব। শুনেছি ওই দিক অনেক মাছ পাওয়া যায়, ওই দিক গেলেই মাছ পাবই। মাছ পাওয়ার জন্যে আজকে ওই দিকেই যাওয়া লাগবে, দেখি কি হয়। বলে রাখা ভালো, সে একটু সাহসী ছিল, সে মোটামুটি সাহসীই ছিল। সে ভাবলো যাই, হাতে লাইটটা নিয়ে সে টেটাটা হাতে নিয়ে একটা ব্যাগ কোমরের মধ্যে বেঁধে রেখেছিল, যে সেটার মধ্যে মাছ রাখার জন্য ব্যাগ বা খোলই বা যেটা যে সিস্টেমে মাছ রাখা হয় গ্রামে আর কি, সেটা। তারপর সে গেল ওইদিক যা সে ভালোই মাছ পাচ্ছিল। তো ওই দিক যে সে মাছ ধরতেছে আর ভাবতেছে এইদিকে এত মাছ, কিন্তু এদিক মানুষ আসে না ভয়ের কারণে। আমি তো এদিক আগে আসলে তো আরও অনেক কিছুই পাইতাম, কিন্তু কিসের জন্য যে আগে আসলাম না, আগে এলে তো আরও অনেক মাছই পাইতাম। তো সে এইভাবেই যাইতেছে, মাছ অনেক পাইতেছে। সে আর মনে হয় সে মাছ অনেক পেল। তো কতক্ষণ চললো এইভাবেই, সে মাছ পাইতে পাইতে একটা অনেক বড় মাছ সে দেখলো। আসলে এত বড় মাছ সে দেখলো, সে খুশি হয়ে ভাবলো এই মাছটা আমি ধরবো আজকে যে কোনোভাবেই হোক। কিন্তু সে মাছটা দেখে যতই একটু এগায়, মাছটা অতই আরও সামনে এগোয়। মাছ দেখে সে রেডি হয় যে মারবো অখনই মাছটা আর একটু সামনে এগোয়। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সে কতক্ষণ যেতে যেতে ওইভাবে সে হাঁটু পানি পর্যন্ত নেমে গেল। নেমে যাওয়ার পরেও সে মাছটা দেখে, আস্তে আস্তে মাছের আকৃতিটাও একটু বড় হইতেছিল। তো এইভাবে সে যাইতেছে আর মাছ সে ধরার জন্য চেষ্টা করতেছে। সে ভাবতেছে আমি যে কোনোভাবেই হোক এইভাবে এই মাছটা আমার ধরায় আজকে খুব দরকার। তারপরও সে যাইতেছে, সে কিন্তু মাছটা ধরতে পারতেছে না। তারপর আরও কিছুক্ষণ যাওয়ার পর সে একবার মাছটা টার্গেট করে দিল, একবারে রেডি হয়ে, মানে সেবার আর কোনো ভুল হলো না। মাছটার একবারে সে মনে ভাবলো যে মাছের মাথার মধ্যে একবারে একটা দিল কেটা হেনে। আনুমানিক
হাঁটু পর্যন্ত পানির মধ্যে। দেওয়ার পরে সে ধরলো, মনে হচ্ছে যে সেই লাঠিটা বা টেটাটা অনেক জোরে নড়াচড়া করতেছে আর রক্ততে ওই জায়গা ভেসে যাচ্ছে। সেইভাবে কিছুক্ষণ ধরার পরেও সে পরে তোলার পরে দেখে যে আসলে এই জায়গায় মাছ টাছ কিছুই নেই। সে তো অবাক, যেটা কি হলো, আমি তো মাছ দেখেই তো দিলাম, মাছ না থাক সেটা বড় কথা না, মাছ নাই সেটা হতেই পারে যে মাছ নাই, কিন্তু এই যে রক্তটা কই থেকে এলো। তারপর সে মানে কিছুতেই বুঝতেছে না যে কি হলো এটা তার সাথে। আসলে মাছ দেখেই সে মারলো, মাছের গায়েও লাগলো, টেটাটাও নড়াচড়া করলো অনেক জোরে জোরে, কিন্তু মাছটা সে কেটাটা তোলার পরে দেখলো মাছ নাই, কিন্তু ওই জায়গায় রক্ত আছে। আসলে এটা হলো কি? তো এইভাবে চলার পরেই সে ভাবলো যে না, আজকে আর মাছ মেরে কাজ নাই, যা মাছ পাইছি ওগুলা নিয়ে বাসায় চলে যাই, কারণ অনেক রাত হয়েছে আর এই জায়গাটাও ভালো না, রাত করে আর লাভ নেই। আর এটা কি দেখলাম আমি? আসলে এটা তো কি দেখলাম, খালি ভাবতেছি এটা কি দেখলাম, মাছ টার্গেট করে দিলাম, অথচ মাছের মাথায় লাগলো, আমি দেখলাম রক্ত বেরোলো, কিন্তু মাছ নেই। তো যাই হোক, এই কথা ভাবতে ভাবতে সে তার কারেন্ট জালের কাছে আসার পরে সে কারেন্ট জাল তুললো। দেখো কারেন্ট জালের মধ্যেও ভালো মাছ, পুঁটি মাছ বা অনেক ছোট ছোট মাছ, ওগুলা বিঁধে গেছে। ওগুলা নিয়ে সে বাড়িতে গেল। সে বাড়িতে মানে যাওয়া শুরু করলো। তো সে যাইতেছে ওইদিক, আর সে শুনতেছে কান্নার সাউন্ড, মনে হয় কে যেন পিছন থেকে অঝরে কাঁদতেছে, মানে বুক চাপড়ে চাপড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। তো সে ভাবলো যে কে কাঁদে, আসলে এই জায়গা তো লোকজন, বাড়ি ঘরও অনেক দূরে দূরে, আসলে কাঁদার মতো কি হলো, কাঁদে কে? সে একটু ভয় পেয়ে ভাবলো যে রাত্রে তো অনেক কিছুই হতে পারে। সে ভাবলো কি আর হবে, কে কাঁদে, হয়তো সে ভাবলো অন্য কিছু, মানে ওই রকম কিছুই ভাবলো যে অশরীরী কিছু হয়তো কিছু হয়েছে, ওই জন্যেই কাঁদে বা অন্য কিছু ভয় দেখানোর জন্য তার সামনে কাঁদতেছে। তো সে ওই সমস্ত নিয়ে পরে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর সে সেদিন যা মাছ টাছগুলো ওইভাবে রেখে সে ঘুমিয়ে পড়লো। অনেক রাত্রি তো হয়ে গেছে, সে ঘুমিয়ে গেল। সে ঘুমানোর পরে স্বপ্নে দেখলো যে একটা লোক, হুজুরের মতো একটা লোক, দাড়ি টুপি পরা, পাঞ্জাবি পরা, সে স্বপ্নে এসে বলল যে নজরুল, তুই এটা কি করলি? তুই কাজটা যে করলি, এই কাজটা কি ভালো করলি? তুই যে মাছটা মারলি, তুই জানতিস ওই মাছটা কে বা কি? তুই কেন এই কাজটা করলি? তুই কাজটা ভালো করিস নাই, তুই অনেক বড় একটা খারাপ কাজ করছিস, তোর অনেক বড় শাস্তি হবে। তুই মনে রাখিস যে তোর শাস্তি হবে। তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস, তোর শাস্তি হবে। তো এই কথা শোনার পরে তার ঘুম ভেঙে গেল। তো ঘুম থেকে উঠে সে দেখে তার শরীর টরিল ঘেমে গেছে। সে একবারে কাছুমাছু হয়ে ভাবলো যে কি হলো এটা, আসলে এটা কি হলো? মনে হয় সে দুঃস্বপ্ন ভেবে, আসলে তার বউ পরের দিন দুঃস্বপ্ন ভেবে সে মানে এই বিষয়টা এড়িয়ে গেল, আর অতটা মনেও রাখলো না। আর ওই কথাটা তার বউকেও বললো না, কারণ তার বউ তো আগে নিষেধ করেছিল যে তুমি ওই দিক যাবা না, আসলে ওই দিক জায়গাটা ভালো না। তো এটা আসলে কি ছিল, সে ভাবতে ভাবতে এইভাবে সে ভুলে গেল। তো তার তো কাজ ছিল সে ভ্যান চালানো, সে সারাদিন ভ্যান চালায়। এইভাবে সে ভ্যান চালিয়ে সে
ভ্যান চালায় আর রাত করে মাছ ধরে, এটাই তার কাজ ছিল। সে ভ্যান ট্যান চালিয়ে সেদিনও এলো, মানে বাসায় আসতেছিল। বাসায় এসে ভ্যান ট্যান ধুয়ে একটু ওইদিক খাওয়া দাওয়া করে, একটু গরমের সময় ছিল ওই সময় তো খাওয়া দাওয়া করে সে একটু ভাবলো যে একটু ঘুরে আসি বাহিরের ওইদিক। তো বলে রাখা ভালো, বাড়ির ওই ডান সাইডের ওইদিকে যে টং বলে, টং তো আপনারা বুঝবেনই নিশ্চয়ই, কারণ টং হচ্ছে যে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে উঁচু করে বসা, ওটার মধ্যে বসে থাকে মানুষ, বাতাস টাতাস লাগে রাত্রে বা দিনে, ওইটা। তো ওর ওই সাইডে একটা তাল গাছ ছিল, সে ওইটা যা বসলো, ভাবলো একটু বাতাস টাতাস খেয়ে, আজকে আর মাছ ধরতে যাবো না, আজকে বাতাস খেয়ে একটু বাতাস খেয়ে বা একটু বাসায় যায় শুতি। সে ওই জায়গা কতক্ষণ বসে থাকলো, সে বসে বসে ওই তাল গাছের দিকে তাকিয়ে থাকলো। তো তাল গাছের দিকে তাকিয়ে আছে, সে দেখলো মনে হয় তাল গাছ থেকে আস্তে 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 একটা অবয়বের মতো, একটা মানুষের মতো, মনে হয় চার হাত পা দিয়ে মানুষের মতো একটা অবয়ব চার হাত পা দিয়ে নিচের দিকে নেমে আসতেছে। তাল গাছটা বেশি দূরে ছিল না, ওই জায়গার থেকে 40 থেকে 50 হাত দূরে। যত রাত হোক, সেদিন চাঁদনি রাত ছিল, হয়তো সব কিছু অতটা না দেখা গেলেও চাঁদের আলোতে তো সব কিছু দেখা যায়। সে ওই রকমই দেখতেছে। সে লোক একটা মানুষের মতো, যে গাছ থেকে একটা মানুষ, একটা ওই যে কি বলে, গাছ থেকে আমরা দেখি যে টিকটিকি যেরকম নামে না চার হাত পা দিয়ে, মনে হয় গাছ থেকে লোকটা ওইভাবে নেমে সে এদিক আসা শুরু করলো। তো সে বসে আছে হতবাগের মতো, ওই দিক দেখতেছে। হুট করে মনে হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সে সামনে এলো, এসে বলল যে নজরুল, তুই তো কাজটা ভালো করিস নাই, তুই আমার সন্তানক মেরে ফেলেছিস। কি অন্যায় ছিল আমার সন্তান ছোট ছিল, সে অত কিছু বুঝে না, সে ছোট মানুষ, সে মাছের রূপ নিয়ে একটু খেলা করছিল বা ঘুরে বেড়াচ্ছিল। তুই তাকে দেখলি, এটা মাছ, অস্বাভাবিক অনেক বড় একটা মাছ, সে মাছটা, তারপর তুই আমার সন্তানটাকে মেরে ফেললি। এই কথা বলে সেই অবয়বটি তার হাতটা একটু বড় করে তার গলা চাপ দিয়ে ধরে উপরে তুলে ধরে আছে। তো এইভাবে সে হো হো করতেছে নজরুল, আর ওই অবয়বটা ওইভাবে ধরে আছে আর বলছে, তুই আমার সন্তানকে মারলি, আমিও তোকে মেরে ফেলবো। তো এইভাবে আছে সে, ওইভাবে নজরুল ওইভাবে গলা উঁচু করে ধরে আছে। এই সময় একটা লোক গরমে বাজে কোনো সময় ওই দিক থেকে টঙের এই জায়গায় আসতেছে বা টঙে এসে বসবে। এখনও তো অত রাত হয় নাই, তখন আনুমানিক রাত 11টার ওই দিক। তো ওই লোকটা আসতেছে। তো ওই লোকের পায়ের শব্দ শোনার পরে সে ওই অবয়বটা তাকে একটা আছাড় দিয়ে ফেলে, সে লোকটা আসার পরে দেখে যে নজরুল এইভাবে ধাম করে নিচে পড়ে গেল। তো ওইটা দেখার পরেই সেই নজরুল আর দেখলো তার অবয়বটা নাই, কিন্তু নজরুলের অবস্থা ইতিমধ্যে খারাপের, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ গলা উঁচু করে ধরেছে। আর মনে হয় 10 সেকেন্ড বা 20 সেকেন্ড ধরে থাকলেই সে মারা যেত। তো ওই লোকটা দেখে এই অবস্থা দেখে নজরুল, তো বলে, নজরুল ভাই তুমি যায় কি? সে তো কথা বলতে পারতেছে না, গাওটাও ঘেমে মনে হচ্ছে যে একাকার হয়ে গেছে তার পুরা শরীর। সে খালি
তার মুখ দিয়ে ফেনার মতো বের হতেছে। পরে ওই লোকটা ধরাধরি করে তাকে তার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিছানা শোয়ায় রাখার পরে সে তার বউ জিজ্ঞেস করলো, ভাই আমার স্বামীর কি হয়েছে, আপনি কি হয়েছে তার সাথে, সে এরকম করতেছে কেন? লোকটা বলল, দেখেন ভাবি, আমি তো কিছু জানি না, আমি দেখি ওই জায়গা যে নজরুল ধাম করে পড়ে গেল উপর থেকে। পড়ে যাওয়ার পরে তার এই অবস্থা, আমি তাকে ধরাধরি করে নিয়ে আসলাম। এখন আপনি, সে তো অসুস্থ, তার তো পরে সে তাকে শুয়ে দিয়ে অনেক পানি টানি চোখে দেওয়া হলো, কিন্তু তার জ্ঞান ফেরে না, তার অবস্থা অনেক খারাপ। তো অনেকক্ষণ পর অনেক পরাপানি আশেপাশে থেকে লোকজন অনেক আসলো। ওর মধ্যে 2-1 লোক আসছিল, সে গ্রামের মধ্যে থাকে না, অনেক একটু লোকজন আতাল কুচ্ছি পরে বা অনেক কিছু উপরে পানি দেওয়ার খেলানোর পরে সে আস্তে আস্তে জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে সবাই তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার সাথে, আসলে হয়েছেটা কি, তোমার সাথে কি হয়েছে, তুমি এইভাবে এরকম হলো কিসের জন্যে? তো সে এখন কি বলবে, সে আর সব কিছু আগে থেকে এ পর্যন্ত যা কিছু হলো সব কিছু সে খুলে বলল। খুলে বলার পরে তো তার বউ বলল, তোমাকে আগেই নিষেধ করছিলাম, তুমি তো ওই দিক যাওয়ার জন্য নিষেধ করছিলাম। তুমি মাছ ধরবার ঠিক আছে, আমাকে তো মাছ ধরে মাছ বিক্রি করে সংসার চলে না, তোমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চা কাচ্চাদের কি হবে? তুমি এই কাম করেছো, তা আগে বললেও তো হতো। তো পরের দিন এইভাবে রাতটা গেল, তার সাথে আর কিছু হলো না। তো পরের দিন তার বউ ভাবলো যে বিষয়টা তো অনেক খারাপের দিকে গেল, তো একটা কবিরাজের কাছেই যাওয়ার জন্যে তার বউ অগ্রসর হলো। তো গ্রামের মধ্যেই বা পাশের পরের ওই গ্রামের সাইডে একজন কবিরাজ আছিল, তার নাম ছিল আজিজ কবিরাজ। তো আজিজ কবিরাজও তখন ওই জায়গার অনেক নাম করা একজন কবিরাজ। তো দেরি না করে তাড়াতাড়ি নজরুলের বউ আর নজরুল আর 2-1 মিলে সেই আজিজ কবিরাজের বাড়িতে গেল। তো আজিজ কবিরাজের বাড়িতে যায় জিজ্ঞেস করলো, তো ওই জায়গায় গেল, যা দেখে কবিরাজের ওই দিক, তো কবিরাজের বাড়িতে তো লোকজন থাকেই, বা 2-1 রুগী আছে। তারপরে তারা গেল। তো কবিরাজ বলল, তোমরা কি হয়েছে, আমাকে পুরো ঘটনা খুলে বলো দেখি। তো তার সাথে কি হয়েছে সব ঘটনা খুলে বলার পরে সে বলল, তোমরা থাকো, আমি একটু দেখি আসলে কি হয়েছে, আসলে এটা কি সমস্যা বা কি। সে তার ঘর চলে গেল, বা তার আসন, তার যে একটা রুম থাকে সেটার মধ্যে যায়, সে তার পরিচিত পালিত যে জিনগুলো আছে বা তার অনুসারী যে বা ছাত্র জিন, যাই হোক, সে যার যেটা আছে তার সাথে একটু তার জিন নিয়ে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো যে কি হয়েছে বিষয়টা। তো এইভাবে তার জিনদের দিয়ে খোঁজ নেওয়া শুরু করলো। তার একজন জিন পাঠিয়ে দেওয়ার পরে সেই জিনটা বেশিক্ষণ সময় লাগলো না, তার কাছে এসে বলল যে, কবিরাজ সাহেব, এই লোকটা তো অনেক বড় একটা কাজ করে ফেলেছে, যে কাজটা আসলে মানুষে করলেও তো তার অনেক বড় শাস্তি হতো, সে তো অনেক মারাত্মক একটি কাজ করে ফেলেছে। আসলে ওই জায়গা থাকতো একটা জিন পরিবার, যে পরিবারে থাকতো তার জিনটা ওই জায়গাতেই বসবাস করতো বা আশেপাশেই বসবাস করতো। ওই দিন ওই জায়গায় একটা সে মাছ ধরতেছিল, প্রথমেই তার জাল টান দিয়ে বা করে তাকে সতর্ক করে দিয়েছিল যে এদিক মাছ টাছ ধরা যাবে না বা এদিক আসা যাবে না, আর আগে থেকে সতর্ক দিছে। সে না বুঝলো, আস্তে আস্তে আরও ওই দিক এগিয়ে যেয়ে সে মাছ ধরা শুরু করলো। তো যাই হোক, সে মাছও পাইতেছিল
মাছ পাওয়ার পরপর সে হুট করে ওই জিনের যে ছেলেটা, সে মাছ হয়ে ওই দিক খেলা করতেছিল, হুট করে তার চোখের সামনে সে পড়ে যায়। জিনের ছেলেটা নজরুলের চোখের সামনে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেও সে চোখের সামনে থেকে মানে রূপ বদল করতে বা ভ্যানিশ হইতে পারতেছিল না যে কোনো কারণবশত। তো ওইভাবেই চলতে চলতে সে মাছের রূপ নিয়ে তার সামনে দিয়ে যেতেছিল। আর ও মাছের রূপ দেখে মানে বড় মাছ দেখে সে পাগল হয়ে ওই বড় মাছ ধরার জন্যে সে বারবার চেষ্টা করতেছিল। এইভাবে চেষ্টা করতে করতে কিছুক্ষণ পরেই সে এক সময় তার ওই মাছটার উপর সে তার টেটা দিয়ে আঘাত করে। আঘাত করার কারণে সে মাছটা বা ওই জিনের সন্তানটা মারা যায়। তো তার বাবা জিনটা ওই দিক ছিল, ওই দিক আশেপাশে গেছিল হয়তো অন্য কোনো কাজে। সে খারাপ জিন না, সে ভালো জিনে। তো কাজে গেছিল বা অন্য কোনো দরকারে গেছিল। তো আয়সা দেখে এই অবস্থা দেখার পরে ওই জিনটা তৎক্ষণাৎ কিছু করতে না মানে কিছু করার আগেই সে চলে এসেছিল। তারপরও পিছন থেকে যে কান্নার আওয়াজ শুনছিল, সে ওই জিনটা আর ওর পরিবারই অত জোরে জোরে কান্না করছিল। নজরুল সেটা বুঝতে পারে নাই। তো ওইভাবে চলে এসেছিল কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। পরের দিন সে যখন ওইভাবে করছিল, ওই জিনটা এসে তাকে আক্রমণ করছিল। তারপর ওই হুজুরের যে জিনটা, সে বলল যে হুজুর, ওই জিনটা খারাপ না, তার সাথে কথা বলে দেখেন, সে আপনার হয়তো কথা বললে সে তাকে ছেড়ে যেতেও পারে। তো হুজুর বলল তাকে একটু আনার ব্যবস্থা করুন বা তার সাথে আমার কথা বলার ব্যবস্থা করে দাও। তো কিছুক্ষণের মধ্যে সেই জিনটা চলে যেয়ে সাথে করে ওই জিনটা নিয়ে আসলো। জিনটা ছিল ভালো বা ফরেজগার একজন জিন, যে ইসলামিক বা ইসলামপন্থী জিন আছিল, যে মুসলিম জিন আছিল। তাকে আনার পরে সে হুজুরক দিকে সালাম দিল, দিয়ে বলল যে হুজুর, আমার সাথে এটা আমার সন্তানটাকে এইভাবে মেরে ফেলেছে। তাহলে আপনি বলেন, যদি আপনার সন্তানটাকে এইভাবে মারতো আপনি কি করতেন? তা কি করা উচিত আপনি সেটা বলেন। কবিরাজ বলল, দেখো, তোমার ওই ছেলের হয়তো এইভাবেই মৃত্যু লেখা ছিল, তার হায়াত ছিল না, সেইভাবেই মারা যাইব, তার নিয়তে এটাই ছিল, বা আল্লাহ তার এইভাবে মরণ লেগেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। তো জিনটি বলল, কি করবো আমি বলেন? আমার এই ছেলেটা অনেক আদরের একটা ছেলে ছিল, অনেক ভালো ছেলে ছিল, সেও কোরআনের হাফেজ ছিল। তাকে আমি অনেক যত্ন করে সুন্দর করে দিনের প্রতি তাকে মানুষ করছিলাম। তাকে এইভাবে মরতে হবে এটা দেখে হুজুর আমার আর সহ্য হয় না। আমার মনে হয় যে ওকে আমি এক্ষুনি মেরে ফেলি, ওই নজরুলক। তো হুজুর অনেক বিনয়ে করে বলল যে দেখো, আসলে মেরে ফেললে তো আর কিছু হবে না, সে তো আর জানতো না যে এটা তোমার ছেলে বা জিন। সে মাছ মনে করে মূলত এইভাবেই তাকে মাছ মনে করেই সে তার উপর টেটা মেরেছিল। তা হুজুর অনেক কিছু করে বিনয় করে তাকে বুঝিয়ে সে বলল যে ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার ছেলেটা এভাবে মারা গেছে, তারপরও আমি যাব, হোক, আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার তো কিছু চাওয়া আছে। তাকে আপনি বলেন যে ওই জায়গায় 2টা খাসি আর 1 মণ মাছ দেওয়ার জন্যে।
তো হুজুর বলল, দেখেন আপনি তো বুঝতেই পারতেছেন ওরা গরিব মানুষ, তো 1 মণ মাছ আর 2টা খাসি তারা কিভাবে দিবে, আপনি একটু তাদের উপর দয়া করেন, বোঝেন। তো ওই জিন বলল, হুজুর আমি কিন্তু ইচ্ছা করলে তাকে মেরেও ফেলতে পারতাম, আমার সন্তান হারিয়ে গেছে, তারপরও আমি তাকে ক্ষমা করে দিয়েছি, বিষয়টা বুঝেন। যাই হোক, তাকে একটা খাসি আর 20 কেজি মাছ ওই জায়গায় দিয়ে আসতে বলেন, না হলে তার কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর এইটা কিভাবে দেওয়া লাগবে সেটা বিষয়েও আমি তাকে বলে দিব, সে ওইভাবেই করে দিয়ে আসা লাগবে। তাকে পরের দিন রাত প্রায় 1:30 বা 2টার ওই দিক ওই জায়গার মধ্যে মাছ আর খাসি দিয়ে, পিছনের দিক দেখা যাবে না, তো 1জন বা 2জন যেতে পারবো, পিছনের দিক দেখা যাবে না, সে দিয়ে চলে আসবে, পিছনের দিক দেখলে কিন্তু তার ক্ষতি হবে। তারপর হুজুর বলল বা ওই কবিরাজ বলল, ঠিক আছে। তো ওই কথা বলে জিনটি চলে গেল। কবিরাজ এখন এই কথা ওদেরকে খুলে বলল, খুলে বলার পরে ওরা এইভাবে ওইটা দিল। এখন তো দেওয়াই লাগবো, তো ওইভাবে দেওয়ার পরেই আর জিনটি আরেকটা কথা বলে গেছিল যে, হুজুর ওই নজরুল জানি এদিক আসে না রাত্রে, ওকে দেখলে আমার পরিবার বা আমার যত আরও বন্ধু বান্ধব জিন বা আমার পরিবার আছে ওকে মেরে ফেলতেও পারে। তো হুজুর এই কথা বলে তার ভোগের যে জিনিস সমগ্র 20 কেজি মাছ আর একটা খাসি দেওয়ার কথা ছিল ওইটা দিতে বলল হুজুরে। পরের দিন ওরা এটা দিয়ে দিছিল ওই জায়গায়। তো তারপর থেকেই ঠিক আছে, তারপর থেকে ওই নজরুল আর কখনো রাত্রে মাছ ধরতে যেত না। তো এটাই ছিল ঘটনাটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন, লাইক দিন, আর সবাই জানান। আর কেউ আপনাদের কাছে কারো কাছে যদি ঘটনা থাকে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে realhorrorstory@gmail.com এই ইমেইলে। তো আমি স্পেলিংটা বলতেছি, রিয়েল REAL রিয়েল হর SORROR হর স্টোরি STERY story@gmail.com। তো পাঠিয়ে দিতে পারেন এই ইমেইলে আপনাদের সাথে ঘটা বা আপনাদের আশেপাশে আপনাদের পরিবারের বা আপনাদের আত্মীয় স্বজনের যার সাথে ঘটা সত্য ঘটনা। গল্প ভুতুড়ে, দ্য রিয়েল হরর স্টোরি।